দর্শক, আনুষ্ঠানিকভাবে ট্যাক্স সিজনের পর্দা নামলেও শেষ হয়নি এর রেশ। আর হয়নি বলেই চলুন দেখে আসি কাজী আলম বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বটি। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে। এবছরের ট্যাক্স সিজন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত 31শে মে কুইবেকে এবং 30শে এপ্রিল ফেডারেলের। এবারের ট্যাক্স সিজনকে বলা হচ্ছে সবচাইতে ফ্রাস্ট্রেটিং ট্যাক্স সিজন। এবং গত 2 পর্বে আমি আপনাদের সাথে ছিলাম ট্যাক্সের বিভিন্ন আপডেট নিয়ে। আজকে আমি অবশ্য একা নয়, 2জন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে আমি সেভাবে কথা বলবো না, আমাদের অতিথিরাই কথা বলবেন। যে 2জন আমাদের সাথে যোগ দিচ্ছেন তাদের একজন ফার্মেদ অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যানেজমেন্টের কর্ণধার বিশিষ্ট অ্যাকাউন্টিং ব্যবসায়ী মোস্তাক সরকার। এবার আরও একজন অতিথি যিনি দীর্ঘ 25 বছর ধরে অ্যাকাউন্টিং ব্যবসার সাথে রয়েছেন, ফার ওয়েস্ট অ্যাকাউন্টিংয়ের কর্ণধার অ্যাকাউন্ট্যান্ট রশিদ আব্দুর। শুরুতেই মোস্তাক ভাইয়ের কাছে যেতে চাই। মোস্তাক ভাই, আপনি দীর্ঘদিন ধরে ট্যাক্স ফাইলিংয়ের কাজ করছেন, অ্যাকাউন্টিং ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন, এবং বাংলাদেশ কমিউনিটিতে সবচেয়ে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসাবে আপনি সুপরিচিত। এবারে ট্যাক্স সিজনটাকে বলা হচ্ছে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং একটা ট্যাক্স সিজন। আপনার অভিজ্ঞতাটা কেমন সেটা একটু জানতে চাই। বিগত 31 বছরের ট্যাক্স রিটার্ন এর অভিজ্ঞতা থেকে বলছি, এবছর সম্পূর্ণ বিপরীতধর্মী। বিশেষ করে যারা কোভিড-19 প্যান্ডেমিকের যে সরকারি যে পয়সাটা পেয়েছে, সিআরবি, আনএমপ্লয়মেন্ট, এবং ব্যবসাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকেও যে পয়সা দিয়েছে, এটা ট্যাক্স রিটার্ন করার পরে দেখা গেছে যে সরকার যেহেতু ট্যাক্স কাটেনি, তাদের ইনকাম ট্যাক্সের সাথে তারা ট্যাক্সটা পে করতে হচ্ছে। এটাই এবছরের একটা বিপরীতধর্মী কার্যক্রম। এবং অনেকেই বলেছে, বিশেষ করে ক্লায়েন্টরা, যে কেন আমাদেরকে পয়সা দিতে হচ্ছে। যেহেতু সরকার কোনো ট্যাক্স কাটেনি, এটা আপনার ট্যাক্সের সাথে যদি কাজ করে থাকেন, আনএমপ্লয়েমেন্ট করে থাকেন, ওয়েলফেয়ার নিয়ে থাকেন, অন্য কোনো বেনিফিট নিয়ে থাকেন, এটার সাথে এটা যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে যে আপনার টোটাল ইনকামটা হয়েছে, ওই ইনকামটার উপরে যে ট্যাক্সটা আসে, ওই ট্যাক্সটা আপনাকে ফেরত দিতে হচ্ছে। এবার রশিদ ভাইয়ের কাছে শুনতে চাই, আপনি তো দীর্ঘদিন ধরে ট্যাক্স ফাইলিংয়ের কাজ করছেন, এবং এবারে ট্যাক্স ফাইলিংকে কিভাবে দেখেছেন বা কিভাবে দেখলেন সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। ট্যাক্স সিজন তো শেষ হলো, তো এখন আমাদের যেই একটা অভিজ্ঞতা হলো এইবার ট্যাক্স রিটার্নে, সেটা হলো প্যান্ডামিকের ভিতরে যেই বদ্ধ ঘরের ভিতরে যে ট্যাক্সটা আমরা সার্ভিসে দিচ্ছি, সেখানে কোনো লোকজন নাই, বা আমরা ফাইল রিসিভ করতেছি অনলাইনে, সব কিছু অনলাইনে হচ্ছে এখন। তারপর যখন ফাইল শেষ, আবার ক্লায়েন্টদেরকে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তারপর আমরা সামনাসামনি দেখা করতে পারতেছি না, ফাইলটা মানে অন্যভাবে আমরা ক্লায়েন্টদেরকে দিচ্ছি। তারপর এই যে একটা বাস্তব একটা অভিজ্ঞতা, যে বদ্ধঘরের ভিতরেই যেমন কোয়ারেন্টাইনের মতো আমরা থেকে যে সার্ভিসটা দিচ্ছি, এটি হলো একটা বড় আপনার এক্সপিরিয়েন্স এইবার ট্যাক্স ফাইলিংয়ের ভিতরে আর কি। বাবু, আমাদের অভিজ্ঞতার কথা শুনলা, এখন তোমার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমার অভিজ্ঞতা আপনাদের মতোই, তবে একটা বিষয় একটু যোগ করি, সেটা হলো যে এবার আমার কাছে একটু কষ্টের মনে হচ্ছে এবারে সিজনটা। কারণ আমার নিয়মিত ক্লায়েন্ট যারা, অধিকাংশ ক্লায়েন্টের মুখে আমি তেমন হাসি দেখিনি এই কারণে যে তাদেরকে অলমোস্ট সবাইকে পয়সা ব্যাক করতে হয়েছে গভর্নমেন্টের কাছে। সুতরাং যে স্বাভাবিক হাসি মুখটা সবসময় দেখতাম, সেই হাসি মুখটা এবার তেমনভাবে দেখার সুযোগ হয়নি। এটা আমার জন্য বেশ কষ্টেরই ছিল। আরেকটি বিষয় বলবো যে শুধুমাত্র ইন্ডিয়ান স্টুডেন্টদেরকেই দেখেছি এসেই প্রশ্ন করে যে ওয়েলকাম ট্যাক্স, কানাডা ওয়েলকাম ট্যাক্স কত পাবো, কবে পাবো, ইত্যাদি বিষয়গুলো, যেটি আসলে কোনো ভিত্তি নেই। এই কথাটি কোথা থেকে চলে আসছে সেটাও আমি কিন্তু জানি না। তবে আমার মনে হয় আপনাদেরও এই ধরনের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাটা যদি থাকে, মোস্তাক ভাই আপনার কাছে একটু শুনি। নবাগত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ক্যানাডাতে আসে, এরা সবাই বলে যে ওয়েলকাম ট্যাক্স পাওয়ার জন্য। আসলে ওয়েলকাম ট্যাক্স বলতে কিছু নেই, এটা হলো জিএসটি আর সলিডারি ট্যাক্স ক্রেডিট, যেটা ওরা বলে যে কখন পাবো, 18 মাস না হওয়া পর্যন্ত ক্যানাডাতে সলিডারি ট্যাক্স ক্রেডিট পাবে না। শুনলাম মোস্তাক ভাইয়ের কথা। রশিদ ভাইয়েরও নিশ্চয়ই এ ধরনের অভিজ্ঞতা আছে, শুনি রশিদ ভাই।
আচ্ছা, এবার যেই বিশেষ করে এমন একটা প্রশ্ন আমাদের কানে আসছে, প্রতিবারে আসে, গতবারও আসছে, এবারও আসছে। বেশিরভাগ ইন্ডিয়ান স্টুডেন্ট যারা ট্যাক্স ফাইল করতে আসে ওদের থেকে এই প্রশ্নটা আসে যে ওয়েলকাম ট্যাক্স, এই ওয়েলকাম ট্যাক্সটা এটা সচরাচর আমরা বুঝি যে যারা নতুন বাড়ি কিনে তাদেরকে ওয়েলকাম দিতে হয়, বা এটাই আমরা বুঝি আর কি। সেখানে ওয়েলকাম ট্যাক্স আসলে, নতুন আসলে কেউ যে ওয়েলকাম ট্যাক্সটা পাবে বা গভর্নমেন্ট থেকে নেবে এমন কোনো কিছুই নাই, আমরা দেখি নাই। তো ওরা এসে আমাদেরকে বলে, আমরা তো হতভম্ব হয়ে যাই যে অমুকে পাইছে, আমরা পাবো না কেন? এটা একটা কোয়েশন, কিসের ওয়েলকাম ট্যাক্স? সেটা হলো যারা নতুন আসে ইমিগ্রেন্ট হয়ে বা বাহির থেকে কাজ করতে আসে, ওদের জন্য যে একটা জিএসটি কিউএসটি আপনার অ্যাপ্লিকেশন আছে, সেটা ফিল আপ করে দিতে হয়। তখন পেছনে আপনার 6 মাস, যেহেতু এখানকার ফি স্কেল ইয়ার জুলাই টু জুন, সেই 6 মাসের জিএসটিটা ওরা ফেরত পায়। এইটাকেই কিছু কিছু লোক বোঝাচ্ছে ওয়েলকাম ট্যাক্স, বাট আসলে এটা ওয়েলকাম ট্যাক্স না। এবার মোস্তাক ভাইয়ের কাছে আবারও ফিরছে। এবার যে কোভিডের বিভিন্ন বেনিফিটগুলো দেওয়া হয়েছে এবং সেই বেনিফিটগুলো আমরা দেখেছি ট্যাক্স ফাইলিংয়ের সময় দেখেছি যে যারা ওয়েলফেয়ারে আছে বা পেনশনে আছেন বা সিএসএসটিতে আছেন, এরকম অনেকে যারা ইলিজিবল না এই বেনিফিটের জন্য, তারাও বেনিফিট নিয়েছেন, সেটা আমরা ট্যাক্স ফাইলিংয়ের সময় দেখতে পারলাম। তো আপনার কি মনে হচ্ছে এদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? যারা ওয়েলফেয়ারে অথবা আনএমপ্লয়মেন্টের আগের থেকে ছিল, অথবা ম্যাটারনিটিতে ছিল, অথবা অন্য কোনো ভাতায় ছিল, এরা কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের যে পয়সা সরকার দিয়েছে সেটা ওরা পেতে পারে না। অনেকেই পেয়ে গেছে, যেহেতু সরকার অলরেডি অ্যানাউন্স যে এরা যখন শুরু করেছে, they were not prepared, so they cannot give all the facts to the people who called. Anybody called, they give them the money, but now they have to declare in their income tax. Fortunately, unfortunately, they get the money, but they have to declare in their income tax. My experience, some of the people who came here as a client and they receive unemployment, they receive welfare, and it add up with their income tax. Now welfare people ask them to pay us money back, and government of Canada, they are telling that you are not eligible, give us money back. So they are in critical situation. So those things has to be clear. Well prepared for this situation. If government ask, we have to tell them the truth, that what's happened we do not understand, or whether you did it intentionally. They are going to ask first things in their mind, that intentionally, that you have to prove them it was not intentionally, that you misunderstand. So it might get some relief. শুনলাম মোস্তাক ভাইয়ের কথা। এবার রশিদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। রশিদ ভাই, এবার তো সবাইকেই পয়সা ফেরত দিতে হচ্ছে অলমোস্ট, মানে ম্যাক্সিমাম ট্যাক্স পেয়ার যারা রয়েছেন তাদের সবাইকেই পয়সা ফেরত দিতে হচ্ছে, এবং যারা ট্যাক্স পেয়ার না তাদেরকেও পয়সা ফেরত দিতে হচ্ছে কোভিড বেনিফিটের কারণে। আপনার ক্লায়েন্টদের কাছে কেমন অনুভূতি দেখলেন? এখানে যে অনেকেই সিআরবি আপনার যারা নিছেন আর কি, তো ওনারা অনেকে ভয় পাচ্ছিলেন যে ট্যাক্সটা করলে ট্যাক্সটা দিতে হবে, এই জন্য আমি দেরি করি, আমাকে দিতে হইলেও আমি পরে দেব, বা এমন যদি কোনো কিছু ল চেঞ্জ হয় বা না দিতে হয়, এই জন্য ওনারা করে নাই। বাট এখন এসে এন্ড অফ দ্য ইনকাম ট্যাক্স এসে খুব মানে দৌড়াদৌড়ি লাগাচ্ছে, আমার ট্যাক্সটা ফাইল করতে হবে। বাট এখানে দেখা যাচ্ছে অনেকেই ওনাদেরকে ফেরত দিতে হচ্ছে। তার কারণটা হলো সিআরবি আপনাকে দিচ্ছে 100%, যেহেতু আপনার কাজকর্ম নাই, আপনি কাজ করছিলেন, সেখানে আপনার কাজ নাই, সেখান থেকে আপনার গভর্নমেন্ট বলতেছে আপনার পে চেকটা যেহেতু আপনার পাচ্ছেন না, তো গভর্নমেন্ট আপনাকে পে চেকটা দিচ্ছে আপনার রেন্ট, খাওয়া দাওয়া, বিভিন্ন ধরনের খরচের জন্য। তো এখানে আপনার যদি অন্য জায়গায় আপনি কাজ করতেন, তাহলে সিআরবি যেই আপনার পয়সাটা আপনি নিছেন সেই কাজের থেকে আপনার ট্যাক্সটা আপনাকে পে করতে হইতো যদি অন্য কোথাও কোনো কোম্পানিতে কাজ করতেন।
আর এখন তো আপনাকে পুরা পয়সাটাই আপনাকে ট্যাক্সেবল হিসাবে আপনাকে ট্যাক্সটা ফেরত দিতে হচ্ছে, যেহেতু অন্য জায়গায় কাজ করলে $24,000 মিনিমাম $3,000 to $4,000 আপনাকে ট্যাক্স ফেরত দিতে হইতো, এখন আপনাকে দিতে হচ্ছে। তো এইটাই হলো ডিফারেন্স। যারা আপনার শেষে দিয়ে এসে আপনাকে আমাদেরকে বলতেছে যে ডেডলাইন চলে যাচ্ছে, ট্যাক্সটা ফাইল করতে হবে তাড়াতাড়ি, তো এইটাই আমরা দেখতেছি ওদের ভিতরে একটা চেঞ্জ আর কি। মোস্তাক ভাই, সবশেষে আপনার কাছে আবারও ফিরছি, ক্লায়েন্টের জন্য আপনার কি পরামর্শ থাকবে আগামী ট্যাক্স সিজনকে সামনে রেখে? আগামী বছরের ট্যাক্সের জন্য আপনারা আমাদের সমাজে ক্যানাডিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য কান্ট্রিজ পিপল উই আর ইন কানাডা, দ্য প্রফেশনাল যারা অ্যাকাউন্টেন্ট আছে, যারা অ্যাকাউন্টিং করে, আমার ব্যক্তিগতভাবে সবার প্রতি শ্রদ্ধা আছে। দে আর ডুইং ওয়ান্ডারফুল জব। আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে আপনাদের ইনকাম ট্যাক্স করাবেন। হ্যাঁ রশিদ ভাই, আপনার কাছেও সর্বশেষ বিষয় সেটি হচ্ছে যে আগামী ট্যাক্স সিজনকে সামনে রেখে ক্লায়েন্টদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, যারা সামনে বছরে ট্যাক্স ফাইল করবেন, তো আমি অবশ্যই বলবো সবাই একটু পেপারগুলা, বিশেষ করে যেখানে যেখানে কাজ করছেন T4 আপনি পাবেন, এগুলো সংগ্রহ করে রাখবেন। যদি কোনো T4 আপনার মিসিং থাকে বা আপনি ট্যাক্স ফাইল করবেন, সেখানে গভর্নমেন্ট আবার এটা অ্যাড করে আপনাকে পেনাল্টি করবে বা ইন্টারেস্ট চার্জ করবে, এমন একটা আর কি। আর ডিডাকশনের জন্য চেষ্টা করবেন যাদের হাই ইনকাম, আপনারা সবাই যাতে করে একটা ডিডাকশন নিতে পারেন, সেটা হলো RRSP কন্ট্রিবিউশন, ডোনেশন, বা যারা স্কুলে যাচ্ছেন ওনাদেরও একটা ক্রেডিট আছে, ট্যাক্স ক্রেডিট, ওইটাও আপনি ইউজ করতে পারেন। তো আপনার এইভাবে চেষ্টা করবেন যে ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে সংগ্রহ করে, যাতে করে আপনার ট্যাক্স ফাইলটা একজন উপযুক্ত ব্যক্তি দিয়ে আর কি আপনার ট্যাক্সটা ফাইল করা হয়। দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের অতিথিদের কথা, দুজন অত্যন্ত অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট ব্যবসায়ী, এবং তারা যে কথাগুলি বললেন তার মধ্যে থেকে নিশ্চয়ই অনেক তথ্য আপনারা জেনেছেন বা আপনাদের জানার ক্ষেত্রে সহায়ক হয়েছে। এবং আগামী বছরের ট্যাক্স সিজনে কিভাবে নিজেকে তৈরি করবেন সে সম্পর্কে কিছুটা তথ্য আমরা এই অতিথিদের কাছ থেকে পেয়েছি। এবং এবারের ট্যাক্স সিজনের যে সমস্যা বা যে ক্রিটিক্যাল সিচুয়েশন সবার জন্যই ছিল, সেটি অ্যাকাউন্টেন্টদের পক্ষ থেকেও যেমন ছিল, তেমনি ক্লায়েন্টদের কাছেও ছিল অনেক বেশি অস্বস্তিকর। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবার জন্য রইল ভালো থাকার শুভ